কারণ আজ গোবিন্দ কুঞ্জে আসবে, কথা দিয়েছে। রাধা রানী বলছে সখীরে চরণ ধোয়াবার জলে রেখে দিবি, আমার গোবিন্দের জন্য পান সাজিয়ে রাখবি, আমার গোবিন্দের জন্য বসে বসে আমি এই দেখ একখানা মালা গাচ্ছি, যেই গোবিন্দ আসবে আমি তার গলায় পরাইয়া দেব। এদিকে বাবা রাধা রানী আমার মনের মতো করে মালা গাচ্ছে, আর আমার গোবিন্দ মনে মনে চিন্তা করছে আমি তো রাধা রানীকে কথা দিয়ে দিলাম, রাধে আমি তোমার কুঞ্জে যাব, কিন্তু গোবিন্দের আমার মনে পড়ে গেল যে রাধা রানীর কুঞ্জটা পার হতে গেলে আরেকজনের কুঞ্জ পার হয়ে যেতে হবে। তার সে কে? সে হলো চন্দ্রাবলী। তাই গোবিন্দ আমার নুপুরকে বলছে, নুপুর যখনই আমি চন্দ্র কুঞ্জের পাশ দিয়ে রাধা রানীর কুঞ্জে যাব, তুই যেন দয়া করে আজকে বেঁচে উঠিস না। নুপুর বলছে প্রভু গো, বলে আমি তো বাজবার জিনিস বেঁচে উঠবই। সেই দিনে গোবিন্দ বলেছিল নুপুর তুই যদি আজকে বেঁচে উঠিস তাহলে তোকে আমি অন্য জায়গায় রেখে দেব। নুপুর বলছে প্রভু তুমি কোথায় রাখবে? তোমার তো গোটা শরীরটাই রিজার্ভ হয়ে আছে, সবাই তো এক একটা জায়গা নিয়ে বসে আছে, তুমি আমাকে চরণ ছাড়া কোথায় রাখবে বলো? একদিন কি হয়েছে জানে, ওই মাথার চূড়া আর নুপুর ঝগড়া লেগে গেছে। নুপুর বলছে আমি বড়, আর চূড়া বলছে আমি বড়। চূড়া বলছে আমি বড়, নুপুর বলছে আমি বড়। তার নুপুর বলছে হ্যাঁ রে চূড়া, তুই তো মাথার উপরে থাকিস, তুই গোবিন্দের উপরে থাকিস, তাহলে তুই তার জন্য বড়। আর চূড়ার একটা অহংকার ছিল যে আমি গোবিন্দের মাথায় থাকি মানে আমি গোবিন্দের চেয়েও বড়, এই অহংকারটা ছিল। সেই নুপুরকে ছোট করার জন্য নুপুরকে বারবার করে বলছে এই নুপুর শোন, তুই আমার থেকে অনেক 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 ছোট, তুই আমার থেকে বড় হতে পারবি না। নুপুর বলছে শোন চূড়া একটা কথা বলি, এ জগতে যে যত উপরে ওঠে সে তত তাড়াতাড়ি নিচে পড়ে যায়। তুই যে এত উপরে আছিস অহংকার করে বলছিস, কিন্তু বল দেখি চূড়া তুই কি কোনোদিন গোবিন্দ চরণ পেয়েছিস? জগতে সবাই গোবিন্দ চরণ পায়, তুই কোনোদিন পেয়েছিস? আমরা যখন মন্দিরে পুজো দিতে যাই তখন আমরা ভগবানের কাছে গিয়ে বলি প্রভু গো তোমার চরণে আমাদের একবার আশ্রয় দিও। কেউ কি আমরা বলি হে গোবিন্দ তোমার মাথাটা আমাদেরকে দিয়ে দাও? বলি কি? বলি না। আমরা সবাই বলি হে গোবিন্দ তোমার চরণে যেন আমরা আশ্রয় পাই। তাহলে বল বল চূড়া, যত যত ভক্ত আমার গোবিন্দকে প্রণাম করে সেই ভক্তের চরণ ধুলাটা আমি তো মাখতে পারি। হরি হরি বল। তাহলে তুই তো কোনোদিন গোবিন্দ চরণও পেলি না, ভক্তের চরণ ধুলাও পেলি না, তুই কি করে বড় হলি? চূড়া দেখছে বা কথাটা তো কোনো ভুল বলিনি, ঠিকই বলছে। সেই দিন একদিন চূড়া আমার গোবিন্দকে ডেকে বলছে গোবিন্দ শোনো শোনো, আমিও তোমার একদিন না একদিন চরণ চাই চাই চাই। গোবিন্দ বলেছিল চূড়া রে, গোবিন্দ বলেছিল চূড়া রে, তুই যখন আমার চরণ চাস তবে শোন ওই চরণ তো আর দেওয়া যাবে না, কারণ ওখানে নুপুর আগে থেকে বসে আছে, তোকে আমি আমার চেয়েও একটা দামি চরণ দেব। গোবিন্দের চেয়েও দামি চরণ কার? না শ্রীমতী রাধা রানী। কখন? না যেদিন রাধা রানী আমার মান করবে, আর সেই মান ভাঙানোর জন্য আমি যখন রাধা রানীর চরণে ধরে ক্ষমা চাইব, রাধা রানীর চরণে যখন ক্ষমা চাইব মাথাটাই আমার রাধা রানীর চরণে পড়বে, আর মাথাটা যখন রাধা রানীর চরণে পড়বে তুই তখন রাধা রানীর চরণ যুগল পাবি। হরি হরি হরি। তাহলে তুই সেই দিন আমাদের
চরণ পাবি, আর সেই দিনই তোর মনোবাসনা আমি পূর্ণ করব। তাই আজকে নূপুরকে বলছে, নূপুর আমি যখন বেরিয়ে যাব তখন তুই আজ বেজে উঠিস না। বলছে ঠিক আছে প্রভু, আমি চেষ্টা করে দেখব, তবে আমি তো বাজবার জিনিস বেজে উঠবই। এবার ঠিক চন্দ্রার কুঞ্জটা পার হয়ে যাচ্ছে, এমন সময় নূপুরটি তখন বেজে উঠেছে। তখন চন্দ্রা জাগো জাগো বলে নূপুর বাজিল, ধরেছে পথের মাঝে, ওমনি তাড়াতাড়ি করে বলছে আয় 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 আয়, এদিকে আয়, এই দেখ। গোবিন্দ আমার পার হয়ে চলে যায়। এক কাজ করে দেখি, গোবিন্দকে আজকে যখন আমরা পেয়েছি তখন আজকে আর কেউ ছেড়ে দেব না, বুঝলি? আর গোবিন্দ আমার করজোড়ে বলছে, ওরে চন্দ্রা রে, ওরে পদ্মা রে, বলে আজকের মতোই আমায় ছেড়ে দে রে। আমি যখন কালে আসবো, আমি তোর মনোবাসনা পূর্ণ করে যাব। শোন শোন, আজকের মতো আমায় ছেড়ে দে, আমি কাল এসে তোর মনোবাসনা পূর্ণ করব। চন্দ্রা বলছে, গোবিন্দ একবার যখন তোমায় পেয়েছি তখন তোমাকে আমি আর ছেড়ে দেব না, দেব না, দেব না। এই বলে জোর করে চন্দ্রাবলী ঘরের মধ্যে নিয়ে চলে গেল কুঞ্জের ভেতরে। সারা রাত্রি নিশি যাপন করলো, গোবিন্দের চরণে সেবা করলো। চরণে সেবা করতে করতে যখন প্রভাত হয়ে এসেছে, ভোরবেলা আমার কোকিল ডাকছে। সেই কোকিলের ডাক শুনে চন্দ্রাবলী আমার ঘুমিয়ে গেছে। এমন সময় সেই কোকিলের ডাক শুনে গোবিন্দ আমার করলো কি, তাড়াতাড়ি করে ওই রাধা ওই চন্দ্রাবলীর শাড়িটা পরে নিয়ে আর সোজা রায়গঞ্জের দিকে যাচ্ছে। ঢুলু ঢুলু নয়নে, কেশ বেশ বিগলিত, কাজলে সিঁদুরে মুখমণ্ডল মাখামাখি, এই অবস্থায় যাচ্ছে আমার রাধা রানীর কাছে। এমন সময় যেতে 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 বাবা যেই কুঞ্জের ভেতরে প্রবেশ করতে যাবে, অমনি সখীরা আমার দূর থেকে বলছে, দাঁড়াও দাঁড়াও গোবিন্দ দাঁড়াও। খবরদার বলে দিচ্ছি, একদম তুমি আসবে না আমাদের এখানে। তুমি যদি এসেছো না খুব খারাপ হবে, বেরিয়ে যাও, তুমি চলে যাও এখান থেকে। সারা রাত্রি আমার সখী তোমার জন্য মালা গেঁথে রাখলো, ফুলসজ্জা রচনা করে রাখলো, আর শেষে তুমি এলে না গোবিন্দ। তুমি ঠিক ওই চন্দ্রাবলীর কুঞ্জে নিশি যাপন করে এখানে এসেছো। গোবিন্দ আমার করজোড়ে বলছে, ললিতা রে, আমি কোথাও যাইনি, আমি সোজা রাধা রানীর কাছেই আসছি। আরে ললিতা বলছে, গোবিন্দ তুমি মিথ্যে কথা বলার জায়গা পাও নাই, তুমি এসেছো আমাদের রাধা রানীর কাছে সোজা, তাহলে তোমার ওই মুখমণ্ডলের এমন অবস্থা কেন হলো? তাহলে তোমার মুখমণ্ডলে এরকম অবস্থা কেন বলো? বলে কেন কেন, আমার মুখের মধ্যে কি এমন আছে? বলছে তোমার মুখের মধ্যে ওই যে কাজল সিঁদুর মাখানো আছে, কেশ বেশ বিগলিত, ছাড়া গায়ে হাতের চিহ্ন। বলো গোবিন্দ তুমি কোথা থেকে আসছো? ঠিক ওই চন্দ্রার কাছ থেকে। গোবিন্দ আমার তখন বলছে, দেখ দেখ আমি কোনো মিথ্যে বলছি না, আমি সত্যি বলছি, আমি ঠিক রাধা রানীর কাছেই আসছি, আর আমি কারো কাছে যাইনি। ও তাই নাকি? তাহলে শোনো গোবিন্দ, তোমার চেহারার যা লক্ষণ হয়েছে একবার তোমায় বুঝিয়ে দিই। ওই সুন্দর রকায়ে অলকা
ওগো চন্দ্র